বক্তব্য দেওয়ার শুরুতে একটা ওই অবস্থা দিলাম যাতে আমি শেষ করতে পারি। আমি খুব বেশি বাড়াবো না। আমরা যখন ধরেন এখানে সবাই খুব আরাম করে খাওয়া দাওয়া করলাম, এটা ঠিক যে আমরা সবাই খুবই কষ্ট করি, বিভিন্ন জায়গা থেকে এসেছি, আমাদের এখানে গেস্ট আছেন, যা যিনি দেশটাকে স্বাধীন করে দিয়ে দিলেন তাদের মধ্যেই একজন আছে। এই বয়সে এসেও আমাদেরকে পথ দেখাচ্ছেন। আমি ওনার সামনে আসলে আমি চেষ্টা করি একটু এদিক সেদিক দিয়ে অন্যদিকে চলে যাওয়ার জন্য, এবং আমি ওনাকে একটু এড়ানোর চেষ্টা করি। এটা একটা বড় রিজন হচ্ছে আমি ওনাকে দেখলে লজ্জা পাই। আমি ওনার ছোটবেলার বা উনি যখন 21 বছর বয়স তখনকার একটা ছবি কিছুদিন আগে ফেসবুকে দেখেছি। এক ভারতীয় এক সৈন্য তাকে নিয়ে লিখেছেন, দীর্ঘ একটা বর্ণনা লিখেছেন। তিনি মুক্তিযুদ্ধের সময় খুব গুরুত্বপূর্ণ যে ভূমিকা পালন করেছেন, বেশ গুরুত্বপূর্ণ। উনি ভয়ানক ফাইটার ছিলেন, এটা অনেকেই হয়তো জানে না। মুক্তিযোদ্ধাদের মধ্যে যে ক্যাটাগরি তার মধ্যে তিনি ভয়ানক লেভেলের ফাইটার ছিলেন। তো ওনার সামনে আমি কেন কাকুমাচু করি, কাকুমাচু করবার একটা বড় রকমের কারণ হলো যে ওনারা দেশ স্বাধীন করে দিয়ে গেলেন আর আমরা এটা রাখতে পারবো। ওনাদের সামনে আমরা মাথা একটু হেট হয়ে গেল। আচ্ছা, এইটা একটা গল্প। সেকেন্ড একটা গল্প বলি। সেকেন্ড গল্পটা হচ্ছে যে আমরা যখন এখানে খাওয়া দাওয়া করছি, খাচ্ছি, ঠিক একই মুহূর্তে আপনি জানেন না কোন ছেলের লাশ ভেসে উঠেছে, হয়তোবা মুন্সিগঞ্জ, নরসিংদী, সিলেট, নোয়াখালী, লক্ষ্মীপুর, চিটাগং, কোথায় না, জয়পুরহাট। মানে আমরা যখন এখন খাচ্ছি ঠিক এই মুহূর্তে আমাদের থেকে আমার সন্তানের বয়সী কেউ না কেউ পালিয়ে বেড়াচ্ছে, ছাত্রলীগের কেউ, যুবলীগের কেউ, তাকে ফেলে মেরে ফেলবে, আমরা জানিও না। আর একটা গল্প বলি। আমি গেছি শান্তিনিকেতনে। শান্তিনিকেতন আমার খুব প্রিয় একটা জায়গা, যেখানে আমি ভারতে গেলেই আমি শান্তিনিকেতনে যাই। সাঁওতাল পাড়াতে গেছি। সেখানে সাঁওতাল পাড়াতে যাওয়ার পরে এক ভদ্রলোক পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরলেন। এক ভারতীয় ভদ্রলোক, বাঙালি। তিনি বাঙালি, কিন্তু হয়তো তার ন্যাশনালিটি ভারতীয় হতে পারে, কিন্তু তিনি বাঙালি, তার সবচেয়ে বড় পরিচয়। আমাকে তিনি এসে বলছেন, বরিশালের লোক, দাদা কবে স্বাধীন হইবে দেশ? আমি তাকালাম, এখনো তার সেই বরিশালের টোনটা আছে, আমার খুব প্রিয় একটা টোন। আমাদের ভাই যখন বলেন, ওই যে বরগুনার ভাই, মনোযোগ দিয়ে শুনি। তা আমি তখন চিন্তা করলাম, আমি বললাম যে দাদা আপনি কবে এলেন পশ্চিমবঙ্গে? বলতো ভাইয়া আইছিলাম ওই 71 গুণ, ও তো আইছিলাম ওই লঞ্চে গুণ আইছিলাম ওই 71 সময়, তো বাপ মায় লয়ে আইছিলে। তো আমি তখন বললাম যে আপনি এখনো বাংলাদেশে ভাবছেন? বলে খারাপ লাগে, বুকটা ফাইটা যায়। এর মানে হলো এই তিনটা ঘটনা, আরো এরকম অসংখ্য ঘটনা আমি বলতে পারি। আমি একজনকে চিনি যিনি তার সন্তান হয়েছে, খবর পেয়েছে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, কিন্তু তখন তিনি গাছে বসবাস করছেন। গাছে একটা ঘর বানানো হয়েছে তার জন্য, কোনো একটা দ্বীপে, কারণ ওইখানেই একমাত্র তিনি পুরো গাছের মধ্যে 4টা পাটাতন দিয়ে তিনি সেখানে সন্তানের খবর পেয়েছেন এবং মোবাইলে তার সন্তানকে দেখেছেন। তার কিছুদিন আগে তার বাবা মৃত্যুবরণ করেছেন বঙ্গবন্ধু কন্যার। তিনি তাকে যখন সরিয়ে নেওয়া হলো, এটা দেখে তার সন্তানের কি হবে। আমার বাবা যখনই ফোন ধরেন, তিনি একটা ওয়ার্ড বলতে পারেন না, তিনি শুধু কাঁদেন, কারণ তিনি জানেন তিনি আমাকে সম্ভবত আর দেখবেন না। আমার মা এই মুহূর্তে চেন্নাইতে রয়েছেন, তার পুরো শরীর ক্যান্সারে ছেয়ে গেছে, কিন্তু আমি এখানে এসেছি এই প্রোগ্রামে। আমি তার একদিন আগেই সাউথ কোরিয়া ছিলাম। এই যে গল্পগুলো বললাম, এই গল্পগুলো সবার স্ট্রাগলের গল্প, সংগ্রামের গল্প। তো আমার কাছে মনে হয় যে আমরা ইংরেজিতে একটা কথা বলি যে হার্ড ওয়ার্ক পেইড অফ। আপনি কঠিন পরিশ্রম করলে সেটা পাওয়া হয়। আমরা কিছু পেতে চাই না, যে আগুনটা জ্বলছে আমি শুধু ওই আগুনটা নেভাতে চাই। রাস্তা এই যে গত 2 বছরে কাজ করেও কিন্তু অসংখ্য পেছনে অসংখ্য ছুরি, আমার তো মানুষ আমাকে ছুরি মারছে সমানে, কিন্তু আমার কিছু আসে যায় না। যেদিন নেত্রী ওই বাংলাদেশ বিমানে করে ওই ঢাকার মাটিতে পাড়া দেবেন, আমি শুধু 2টা হাত উঁচু করে বলবো জব ডান, শেষ।
জয় বাংলা। আমি কোর্টে ফেরত যাব, আমি খুবই বাজে একজন লয়ার আসলে। আমি কোর্টে ফেরত যাব, আবার আইনটা শিখবো, আবার আমি আজীবন হতে চেয়েছি আমার বাবার মতো একজন ভাগু উকিল, কিন্তু আমি সেটা হতে পারবো না। এতটুকুই শুধু আমি চাই। আজকে আপনারা যা করে দেখালেন, আজকে এখানে যা হলো পার্লামেন্টে, অসাধারণ। আমি আমাদের আমার 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 ওনাকে যে কি ভালো লাগে, এবং আমাদের প্রফেসর অয়নজিৎ সেন তিনি চমৎকার কথা করে কথা বলেন। তিনি কিন্তু শুধু এখানে এসেছেন, তাকে গেস্ট করে আনা হয়েছে, আমার মনে একটু মন খারাপও করেন গেস্ট আপনাকে বললে। উনি ভেতরে বাঙালির ভিতরে ধারণ করে দাদা তিনি একটা কথা বলেছে, আমার আমার তো রাগ উঠে গেল। আমি তো ভারতীয়, আমার রাগ উঠবে কেন? আমি তো মনে মনে জানি আমার রাগ উঠেছে উনি সব ভারতীয় টারতীয় না, আমি ভেতরে ওনার অস্ত্রকরণ হয় চোখের সামনে যখন দেখতে পেল এই ছোট ছোট বাচ্চারা আজকে আমাদের সমান মানুষকে অপমান করছে। এই যে প্রথমে যে বরগুনা বা বাবু ভাই ভালো বলতে পারেন যে একজন যোদ্ধাকে যুবদলের পেটাচ্ছে, মারছে, এমনি যাতে মারছে, পড়াচ্ছে একটা লাশকে কুষ্টিয়াতে বললে অনেক কথা বলা যায়। আমি একটা কথাই মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথাই বলি, আপা, ইউ আর দ্য অ্যান্সার। বাংলাদেশের উত্তর আপনি, বাংলাদেশের উত্তর আওয়ামী লীগ। আমার বাবার একটা 10 পয়সায় চাঁদা দেওয়া একটা সদস্যপত্র আছে, সেই 1967 সালের। উনার ভাষ্য অনুযায়ী উনি 1949-এর 2 বছর পর থেকে আওয়ামী লীগের সদস্য। বাট 67 সালের ওই 10 পয়সা চাঁদা দেওয়ার যে রসিদটা, এটা কি করে যেন উনার ওই দাদার চিঠির মধ্যে থেকে গেল। তো বিশ্বকাপ পায় কোনো দল, অনেক বড় অ্যাওয়ার্ড পায় কোনো দল, অনেক বড় শিল্ড পায় কোনো দল, অনেক অ্যাওয়ার্ড পায়। আমাদের পুরো ফ্যামিলির পুরস্কারটা হচ্ছে, আমি ফেসবুকে দেখি, আমি তো দেখাই যে আমাদের পুরো ফ্যামিলির ওই অ্যাওয়ার্ডটা হচ্ছে এই 10 পয়সার চাঁদার রসিদ। এটা আমি লন্ডনে নিয়ে এসেছি, লন্ডনে আমি বাঁধিয়ে রেখেছি। আমার ছেলে মেয়ে ওরা যেতে দেখে, আমি দেখি এটাই হচ্ছে সেই 10 পয়সার চাঁদা দেওয়া মৌলভী আলী আহমেদ মজুমদার বাবার নাম হচ্ছে গোলাম সারওয়ার মজুমদার, যেখানে লেখা আছে শপথনামা পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, যেখানে বলা হয়েছে পাকিস্তানকে একটি সুখী সমৃদ্ধশালী গণতান্ত্রিক সমাজতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য আওয়ামী লীগের নীতি আদর্শ 6 দফা কর্মসূচি এবং কার্যক্রমের উপর আমার পূর্ণ আস্থা আছে। আমি পূর্ণ আন্তরিকতার সহিত বিশ্বাস করি যে আওয়ামী লীগই জনগণের একমাত্র প্রতিষ্ঠান যাহার মাধ্যমে দেশের জনসাধারণের আশা আকাঙ্ক্ষার রূপায়ণ হবে। আমি আওয়ামী লীগের সর্বপ্রকার আদর্শ নীতি শৃঙ্খলা মানিয়া চলিব প্রতিশ্রুতিতে এই মহান প্রতিষ্ঠানের সদস্য হইলাম। আমি শপথ করিতেছি যে কোন প্রলোভনে বা চাপে আমি নীতিচ্যুত হইব না বা দলের বিশ্বাস হারাইবার কারণ ঘটবো না। আমার আব্বার স্বাক্ষর। আমি শেষ করি লাস্ট তথ্যটা দিয়ে। এই ঘটনাটার আগে আমি বাবার সমস্ত চিঠি, মানে আমার দাদার যে চিঠি, এগুলো সব আমি নিয়ে এসেছি। আমি জানি যে এটা আমি ছাড়া কেউ সংরক্ষণ করতে পারবে না। ওইখানে দেখি কি, আমার বাবা আওয়ামী লীগের সদস্যপদ লাস্ট রিনিউ করেছে 2023 সালের নভেম্বরে। আমি ওনাকে বললাম যে আপনি এখনো রিনিউ করেন? বলে কোরিয়ারি, নোয়াখালী বাড়ি আমাদের, কোরিয়ারি। আমি বললাম কোরিয়ারি মানে? বলে কোরিয়ারি কি? উনি কখনো আওয়ামী লীগের মিছিলে উনি যান না, সভা টভাতে যান না, কিন্তু উনি প্রতি বছর বা 1 বছর পর পর তুমি নিয়ম করে আওয়ামী লীগের সদস্যপদ রিনিউ করেন। ভেতরে তিনি তাকে বঙ্গবন্ধু কম বলতে শুনেছি, শেখ শাহ মুজিব ভাই এটি বলতে শুনেছি। আমরা শহুরের লোকেরা অনেক অলংকার লাগাই আর মোস্তাক হয়ে জন্মাই, কিন্তু আমার বাবাদের মতো যাদের পায়ের মধ্যে এখনো মাটির সদাগন্ধ, তারা মুজিব ভাই বলে, তারা শেখ সাহেবই বলে। এই দেশটাকে আমরা আবার স্বাধীন করব এবং আমার যা নূর নবী ভাইয়ের কাছে যেতে আর মাথাটা নিচু না হয়। অনেক ধন্যবাদ। দেশের বিভিন্ন জায়গাতে আমেরিকার পাপেট বা আমেরিকার বানানো পাপেট এনসিপির টোকাইগুলোকে মার দেওয়ার অভিনয় চলছে। অর্থাৎ সারা বাংলাদেশ ব্যাপী এনসিপির টোকাইগুলোকে কিছুদিন মার খাবার অভিনয় করতে হবে। এটা হচ্ছে বাংলাদেশের ঢাকাস্থ মার্কিন এমবেসির একটা
পরিপত্র আপনি কখনো দেখেন না। আমি আপনাকে এই কথাটা যখন বললাম, এই জায়গাটাতে আমি থামবো। আমাকে আপনি অনেস্টলি বলবেন, আমি আপনাকে দুটো খবর দিব। একটা খবর হচ্ছে ট্রাম্পের পাছায় বড় একটা ফোড়া উঠেছে। ইরাকে বা পেরুতে বা ভেনেজুয়েলাতে বা বাংলাদেশে বা ইন্ডিয়ায় বা পাকিস্তানে, কাতার, দোহা, পৃথিবীর যে কোনো জায়গাতে দুজন মেয়েকে শ্লীলতাহানি করা হয়েছে, রেপ করা হয়েছে, যেটা আপনি বলেন। আমি নিশ্চিত যে পরের যে খবরটি ওটি আপনার মাথার উপর দিয়ে যাবে যদি আপনি ওই একই সময়ে জানতে পারেন যে ট্রাম্পের পাছায় বড় একটা ফোড়া হয়েছে এবং সেটার আপডেট আপনি চাইবেন। আমি আপনার রুচি নিয়ে প্রশ্ন করছি না, রুচি নিয়ে প্রশ্ন করাটা অবান্তর এখানে, কারণ মানুষ এই টাইপের ইন্টারেস্টিং খবরগুলোর দিকেই বেশি নজর দেয়। এটা হিউম্যান ইনস্টিংক্ট, এখানে আসলে দোষ দিয়ে লাভ নেই। আমি নিজেও করি, ফলে যেই কাজটা আমি নিজে করি সেই কাজটা অন্যের উপর চাপিয়ে দিয়ে খুব রুচিশীল সাজার কোনো মানে হয় না। কিন্তু আমি কি বলতে চাইছি এই ভিডিওটা হচ্ছে এমন যে এই যে এনসিপির টোকাইগুলোকে প্রতি জেলায় জেলায় মারছে, হাতের কাছে পেয়েও জানে শেষ করে দিতে পারছে না, কিন্তু কারো হাতে লাগছে, মাথায় লাগছে, তাকে অভিযোগ করছে। এই পুরো ব্যাপারটা একটা নাটক। কেন নাটক? কাজী মামুন খুব চমৎকার একটা প্রসঙ্গ তুলেছেন, আমি তার সাথে একমত, এবং আলটিমেটলি এটাই হচ্ছে। কাজী মামুন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের একজন অ্যাক্টিভিস্ট, নিশ্চয়ই অনেকেই তাকে চিনবেন, দীর্ঘ সময় ধরে তিনি কাজ করছেন। তিনি একটা ছোট্ট ফটো কার্ড আপলোড করেছেন যেখানে লেখা আছে যে 22.35 দরে 949 কোটি টাকাতে পার কার্গো এলএনজি আমদানি করছে। লিকুইড যেই ন্যাচারাল গ্যাস যেটা আছে সেটা আমদানি করছে আমেরিকা থেকে। 949 কোটি টাকা পার আপনার জাহাজ কার্গো, যেটা দর হচ্ছে, এটা সম্ভবত এককটা হচ্ছে MMBTU, ব্রিটিশ থার্মাল ইউনিট, এই টাইপের কিছু একটা হবে, আপনারা চেক করে নেবেন। এইটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সময়ে এইটা $9 ছিল, এটার দাম। 30 বছর মেয়াদি কাতার থেকে এটা আমরা আনবো। এবার আপনি হিসাব করেন আমরা ঠিক কত টাকা গচ্চা দিচ্ছি। আমাদের কিন্তু কন্ট্রাক্ট হয়ে গেছিল, আমাদের কিন্তু সবকিছু সেট ছিল। $9 ধরেন, এটা বেড়ে যদি ধরেন আমি ধরে নিলাম যে কোনো কারণে এটা বাড়তো, আমি কয়েকটা খবরও পড়েছি, সেটা খুব বেড়ে $12, $14 পর্যন্ত যেত। আপনি যদি ওইভাবে ধরেন $15 পর্যন্ত রাখেন, বাড়তো না, যেহেতু কন্ট্রাক্ট থাকলে আপনাকে ওইভাবেই করতে হবে, সেটা আলাদা হিসাব। আমি ধরেন যদি বাড়তো বা কয়েকটা খবরে এই আলোচনাগুলো সমালোচনাগুলো চলছে, আমি যুক্তির খাতিরে তর্কের খাতিরে ওটাও ধরে নিলাম, তাহলে আপনার $9 থেকে $12 যেখানে আমি খরচ করতে পারতাম, সেইখানে আমাকে খরচ করতে হচ্ছে $22.35 পার ইউনিট। ব্রিটিশ থার্মাল যে ইউনিট যেটাকে বলে, এলএনজি যে একক যেইভাবে পরিমাপ করে, আমি এই ব্যাপারে খুব বেশি যে একেবারে এক্স্যাক্ট এককটা বলেছি তা না, আপনি চেক করে নেবেন। কেন এটা হলো? এই কারণে হলো কারণ আমেরিকার সাথে বাংলাদেশের একটা গোলামি চুক্তি হয়েছে, যেটা ইউনুস এই তাদের কথিত যে ইলেকশনটা 12ই ফেব্রুয়ারি, তার 3 দিন আগে সেটা সাইন করে গেছে। অনেকেই বলছেন যে এটা ইউনুস করে গেছে, বিএনপি কি করবে? এটা মিথ্যা কথা। আপনারা যদি ওই কন্ট্রাক্টর 6 নাম্বার যেই পরিচ্ছদ আছে 6.6 সেখানে যান, সেখানে স্পষ্ট লেখা আছে যে এই কন্ট্রাক্টটাও বাতিল করতে পারবে বাংলাদেশ। 120 দিনের একটা নোটিশ দিতে হবে, বা 60 days or 120 days। আমি আরেকবার চেক করলে আমার দিন তারিখ তখন হবে, ইদানিং অনেক কিছুই ভুলে যাই। বাট সোজা কথা হচ্ছে যে আপনি আইদার 60 days বা 120 days-এর একটা নোটিশ দিবেন, উভয় পক্ষ থেকে এটা ক্যান্সেল হয়ে যাবে। তার মানে অনেকে যে বলছে যে এটা ক্যান্সেল করা যাবে না, এটা ইউনুস করে গেছে, এটা মিথ্যা কথা। এটা ইজিলি আপনি ক্যান্সেল করতে পারবেন, কিন্তু আপনি এটা নিয়ে প্রশ্ন করছেন না। আমি দেখছি যে অনেকে প্রশ্ন তুলছেন, এটা স্বাভাবিক, মধ্যবিত্ত এই প্রশ্ন তুলবে যে কাঁচামরিচের কেজি 100 পার হয়ে গেছে, 100 টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, অনেক কিছু, আরো অনেক কিছু আপনি দেখবেন। মধ্যবিত্ত তো আসলে তার সীমারেখা থেকে প্রশ্নটা করবে। আমি অন্য সময় হলেও, আমি গত মাসে হলেও আমি বলতাম যে মধ্যবিত্ত খালি কাঁচামরিচ নিয়ে চিন্তা করে, এলএনজি নিয়ে চিন্তা করবে। আসলে ভাই, ওই বেচারা এলএনজি নিয়ে চিন্তা করেও করবেটা কি?
ওর জীবনেও কাঁচামরিচ দিয়ে তোর ভাতটা খেতে হয়। একটা মানুষ তখনই এলএনজি পর্যন্ত চিন্তা করে, বা একটা মানুষ তখনই একটা সার্টিন লেভেল পর্যন্ত চিন্তা করে যখন তার স্বাভাবিক জীবনধারাটা ব্যাহত থাকে ঠিক মতো। তার তো ভাত খাওয়ার টাকা নেই। একটা যে এক হালি ডিম কিনে যে মানে এটাকে ভাজি করে পেঁয়াজ মরিচ দিয়ে খাবে, পেঁয়াজের দাম কত, মরিচের দাম কত, সে যে ডিম ভাজি করে ভাত খাবে সেটাই তো সে পারছে না। তাহলে আমি যদি তাকে বকাঝোকা করি যে আপনি এলএনজি এত টাকায় কিনছে, আপনি দেখছেন না, আসলে এটা করাও কি করব, মধ্যবিত্তকে দোষ দিয়েও কোনো লাভ নাই। ফলে পুরো ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনাকে এই এনসিপির মার খাওয়ার একটা নাটক চলছে, আপনি কিন্তু ফেসবুকে এটা নিয়েই কথা বলছেন, আপনি কিন্তু ভাবছেন এটা নিয়ে, ফেসবুক আপনাকে ভাবাচ্ছেও এটা নিয়ে। ইদানিং আপনি আসলে দেখেন না যে ফেসবুক, আমি জানি না আপনাদের হয় কিনা, আমি অনেক কাটার চেষ্টা করি, ব্লক করি। যেমন ধরেন এই যে লায়লা মামুন, এটা আসলে আমি সমানে ব্লক করতে থাকি, ওই চ্যানেল শুদ্ধা ব্লক। তারপরে হিরো আলম, তারপরে হিরো আলমের সাথে অনেকগুলো মেয়েটে থাকে, এগুলোকে আমি ব্লক করতে থাকি। তারপরেও কিভাবে যেন আমার ফিডে আসে। ফেসবুক একটা অ্যালগোরিদমে কাজ করে আমরা জানি, তো আমরা এইটা জানি না যে এই অ্যালগোরিদমটাকে কাজ করবার জন্য পিতা থাকে, ওদের এগুলোর বাপ থাকে। ওরা জানে কোন দেশে কাকে কোন জিনিস নিয়ে ব্যস্ত রাখতে হয়। কাউকে ব্যস্ত রেখেছে হিরো আলমে, কাউকে ব্যস্ত রেখেছে লায়লা মামুন আর কি যেন একটা নতুন একটা মেয়ের সাথে সমস্যা হয়েছে সেইখানে, কাউকে ব্যস্ত রেখেছে পেঁয়াজ মরিচে। মাঝখান দিয়ে আমেরিকা ব্যবসা করে নিচ্ছে। কবে আপনি শুনেছেন আমেরিকা বাংলাদেশে খেজুর বিক্রি করে? যে আমেরিকার যখন বর্তমান যে রাষ্ট্রদূত লম্বা করে লোকটা, সে বাংলাদেশে খেজুর বিক্রি করছে, ট্যাং। এটার জন্য সে বিজ্ঞাপনও দিচ্ছে, নিজের ট্যাঙের বোতল ধরে রেখে বিজ্ঞাপন দিচ্ছে। অর্থাৎ আমেরিকানরা এই দেশে তার পণ্য বিক্রি করবে। আপনি কন্ট্রাক্টটা যদি পড়েন সেখানে দেখবেন যে আমরা কিনতে বাধ্য। আমার শুয়োরের মাংস এই দেশে আসবে, গরুর মাংস আসবে, গরুর মাংসর যে হালাল সার্টিফিকেট সেটা আমেরিকার সার্টিফিকেটটা মেনে নিতে হবে। আমাদের দেশের যে ঔষধ শিল্প যেটা ফ্লারিশ করেছে, অনেক অনেক এগিয়ে গিয়েছিল, এটা আমেরিকান ঔষধ ঢুকবে, আপনি বাংলাদেশের ওষুধের কোনো পাত্তাই পাবেন না। গাড়ির পার্টস থেকে শুরু করে সবকিছু। আপনি বহু বছর ধরে গোলামি চুক্তির কথা বলেছেন ভারতের সাথে, ভারতের সাথে গোলামি চুক্তি হয়েছে, মসজিদে উলুধ্বনি হবে, বাংলাদেশে সবাই হিন্দু হয়ে যাবে, কিচ্ছু হয়নি। কোনো মসজিদে উলুধ্বনি হয়নি, উল্টো 560টা নতুন মডেল মসজিদ হয়েছে। কোনোদিনও কোনো মসজিদে উলুধ্বনি শোনা যায়নি, আর গোলামি চুক্তি তো দেখা দিয়েই পারেনি। কিন্তু এই যে আমেরিকার সাথে গোলামি চুক্তিটা হলো, যার কারণে আপনাকে এখন $22.35 আপনাকে এলএনজি কিনতে হচ্ছে পার ইউনিটে, আপনাকে পার কার্গোতে $949 কোটি দিতে হচ্ছে, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগ এটাকে $9 কন্ট্রাক্ট করে গিয়েছিল কাতারের সাথে। এতটুকু খবর আপনাকে আমি দিতে চাই। আপনি এই এতটুকু খবরে যদি একটু ঝাঁকুনি খেয়ে থাকেন, ঝাঁজ লেগে থাকে, তাহলে সেই ঝাঁজে আপনি কথা বলুন, কথা বলা শুরু করুন, ভাবা শুরু করুন। আরো বলবো, কথার তো কোনো শেষ নেই। অনেক ধন্যবাদ।